জীবনের প্রতি পদে পদে সঞ্চয়িতার থেকে বেশি আপন যে কেউ হয়ে উঠতে পারেনি, আজ তা অকপটে বলতে পারি। বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত জীবনবোধের সঙ্গে কি সুন্দর খাপ খেয়ে যায় সঞ্চয়িতার কবিতাগুলি। সঞ্চয়িতা ঘেটে ঘেটে দেখেছি এই সংকলনে রবীন্দ্রনাথ নিজেই মোট ৩৫৫টি কবিতা, ৩৭টি কাব্যগ্রন্থে মালা গেঁথেছেন। পরে সংযোজনে আরও ১৮টি কাব্যগ্রন্থে ১৩৩টি কবিতা ও গান সংযোজিত হয়েছে। এইসব কবিতায় জীবনের প্রতিটি ভাব আর সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতির স্পন্দন পাওয়া যায় সহজেই। সঞ্চয়িতা তাই আমার কাছে কবিতা সংকলনের চেয়ে পূর্ণ জীবনবোধ আর জীবন দর্শন বলেই মনে হয়। অতল অতলান্ত এই সঞ্চয়িতার খোঁজ তাই কম বেশি সব বাঙালির ভাবনাতেও আসে। তবু হারিয়ে যাওয়ার ভয়ে সাহস হয় না। তবু যখন সুদীপ্ত আর শিল্পীর কাছে শুনি ওরা স্পর্ধা করেছে, তখন আমিও স্পর্ধা করে বলি, আমিও তোমাদের সাথে হব। রবীন্দ্রনাথের অকুল সেই সৃষ্টির তল পাব না জানি, তবু তার সৃষ্টির আনন্দে বিভোর হতে চাই আমরা। রবীন্দ্রনাথ যেন একটা নেশা, সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত যার ঘোর মনের মধ্যে আমার মতো বহু রবীন্দ্রপ্রেমী মানুষের ভালো লাগবে, এই আশায় আমরা ৩ জনে ব্রতী হলাম অসীমের খোঁজে। বৃহৎ কর্মে দোষ ত্রুটি থাকবে, আশা করি ক্ষমা সুন্দর চোখে আপনারা আমাদের মেনে নেবেন। রবীন্দ্রনাথ নিজেই সঞ্চয়িতায় তার ভূমিকায় বলেছেন, সঞ্চয়িতার কবিতাগুলি সংকলনের ভার আমি নিজে নিয়েছি, অন্যের উপরেই দিতাম, কেননা কবিতা যে লেখে কবিতাগুলির অন্তরের ইতিহাস তার কাছে সুস্পষ্ট। বাহিরের প্রকাশে কবিতাগুলি উজ্জ্বল হয়েছে কিনা হয়তো সেটা তার পক্ষে নিশ্চিত বোঝা কোনো কোনো স্থলে সহজ হয় না, কিন্তু এই সংকলন উপলক্ষে একটি কথা বলবার সুযোগ পাব প্রত্যাশা করে এ কাজে হাত দিয়েছি। যারা আমার কবিতা প্রকাশ করেন অনেক দিন থেকে, তাদের সম্বন্ধে এই অনুভব করছি যে আমার অল্প বয়সের যে সকল রচনা স্খলিত পদে চলতে আরম্ভ করেছে মাত্র, যারা ঠিক কবিতার সীমার মধ্যে এসে পৌঁছয়নি, আমার গ্রন্থাবলীতে তাদের স্থান দেওয়া আমার প্রতি অবিচার। মনে আছে কোনো এক প্রবন্ধে আমার গানের সমালোচনায় এমন এক গানকে আমার কবিত্বের পঙ্গুতা দৃষ্টান্ত স্বরূপে লেখক উদ্ধৃত করেছিলেন, যেগুলি ছাপার বইয়ে প্রশ্রয় পেয়ে আমাকে অনেক দিন থেকে লজ্জা দিয়ে এসেছে। সেগুলি অপরিণত মনের প্রকাশ অপরিণত ভাষায়। কেউ কেউ সেগুলিকে ভালোবাসেন, সেই দুর্গতির জন্যে আমি দায়ী। প্রবন্ধ লেখককে দোষ দিতে পারিনে, কেননা লেখায় যে অপরাধ করেছি ছাপার অক্ষরে তাকে সমর্থন করা হয়েছে। যে কবিতাগুলিকে আমি নিজে স্বীকার করি তার দ্বারা আমাকে দায়ী করলে আমার কোনো নালিশ থাকে না। বন্ধুরা বলেন ইতিহাসের ধারা রক্ষা করা চাই, আমি বলি লেখা যখন কবিতা হয়ে উঠেছে তখন থেকেই তার ইতিহাস। এ নিয়ে অনেক তর্ক হতে পারে, সে কথা বলবার স্থান এ নয়। সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত ও ছবি ও গান এখনও যে বই আকারে চলছে, একে বলা যেতে পারে কালাতিক্রমণ দোষ। বালক যদি প্রধানদের সভায় গিয়ে ছেলে মানুষই করে, তবে সেটা সহ্য করা বালকদের পক্ষেও ভালো নয়, প্রধানদের পক্ষেও নয়। এও সেই রকমই। ওই 3টি কবিতা গ্রন্থে আর কোনো অপরাধ নেই, কেবল একটি অপরাধ, লেখাগুলি কবিতার রূপ পায়নি। ডিমের মধ্যে যে শাবক আছে
সে যেমন পাখি হয়ে ওঠেনি, এটাতে কেউ দোষ দেবে না, কিন্তু তাকে পাখি বললে দোষ দিতেই হবে। ইতিহাস রক্ষার খাতিরে এই সংকলনে ওই 3টি বইয়ের যে সকল লেখা সঞ্চয়িতায় প্রকাশ করা গেল, তাছাড়া ওদের থেকে আর কোনো লেখাই আমি স্বীকার করতে পারবো না। ভানুসিংহের পদাবলী সম্বন্ধেও সেই একই কথা। কড়ি ও কোমলে অনেক ত্যায্য জিনিস আছে, কিন্তু সেই পর্বে আমার কাব্য ভূসংস্থানে ডাঙা জেগে উঠতে আরম্ভ করেছে। তারপর মানসী থেকে আরম্ভ করে বাকি বইগুলির কবিতায় ভালো মন্দ মাঝারি ভেদ আছে, কিন্তু আমার আদর্শ অনুসারে ওরা প্রবেশিকা অতিক্রম করে কবিতার শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। এই গ্রন্থে যে কবিতাগুলি দিতে ইচ্ছা করেছি তার অনেকগুলি দেয়া হলো না, স্থান নেই। ছাপা অগ্রসর হতে হতে আয়তনের স্ফীতি রেখে ভীত মনে আত্মসংবরণ করেছি। এরকম সংকলন কখনোই সম্পূর্ণ হতে পারে না। মনের অবস্থা পরিবর্তন হয়, মনোযোগের তারতম্য ঘটে, অবিচার না হয়ে যায় না। আমার লেখা যে সকল কাব্যগ্রন্থ দীর্ঘকাল পাঠকদের পরিচিত, এই গ্রন্থে তাদেরই থেকে বিশেষ করে সংগ্রহ করা হয়েছে। যেগুলি অপেক্ষাকৃত অপরিচিত, সেগুলি যথাস্থানে পূর্ণতর পরিচয়ের অপেক্ষায় রইল। ভানুসিংহ ঠাকুরের পদাবলী 1291 সালে প্রথম প্রকাশিত হলেও 1284 সালে প্রথম বর্ষের আশ্বিন চৈত্র মাসে ভারতীতে একটি সংখ্যায় এর কতগুলি কবিতা প্রকাশিত হয়। কবিতাগুলি শুধুমাত্র সার্থক অনুকরণ মাত্র। কবির নিজস্ব প্রতিভার কোনো ছাপ বা বৈশিষ্ট্য এতে নেই বলে এটি কবি প্রতিভার ক্রমবিকাশে কোনো স্তর নির্দেশ করে না। তবু চৈতন্য পরবর্তী যুগে গোবিন্দ দাস প্রভৃতি পদকর্তাদের ব্রজবুলি ভাষায় সার্থক পদ রচনার পর অষ্টাদশ শতাব্দীতে ব্রজবুলি ব্যবহার করে রবীন্দ্রনাথই প্রথম ও শেষ পদ রচনা করেন। এটি কবির বিরল কৃতিত্ব। শারদাচরণ মিত্র ও অক্ষয়চন্দ্র সরকার প্রাচীন বৈষ্ণব পদাবলীর একটি সংগ্রহ প্রকাশ করেন। কিশোর কবি রবীন্দ্রনাথ বিশেষ আগ্রহ ও মনোযোগের সঙ্গে তা পাঠ করতেন। তাছাড়া বিদ্যাপতির বিকৃত মৈথিলী পদগুলি ও অন্যান্য পদকর্তাদের ব্যবহৃত ব্রজবুলি ভাষার পদ কিশোর রবীন্দ্রনাথকে নিয়ে যায় অপ্রচলিত ভাষা ছন্দের অনুপম লোকে। এই সম্বন্ধে তিনি জীবন স্মৃতিতে বলেছেন, গাছের বীজের মধ্যে যে অঙ্কুর প্রচ্ছন্ন ও মাটির নিচে যে রহস্য অনাবিষ্কৃত, তাহার প্রতি যেমন একটি প্রকাণ্ড কৌতূহল বোধ করিতাম, প্রাচীন পদকর্তাদের রচনা সম্বন্ধেও আমার ঠিক সেই ভাবটা ছিল। আবরণ মোচন করিতে করিতে একটি অপরিচিত ভাণ্ডার হইতে একটি আধটি কাব্যরত্ন চোখে পড়িতে থাকিবে, এই আশাতেই আমাকে উৎসাহিত করিয়া তুলিয়াছিল। আত্মগোপন করে ভানুসিংহ ঠাকুরের বেনামিতে পদগুলি প্রকাশ করার আরও একটি কারণ। রবীন্দ্রনাথ অক্ষয় চৌধুরীর কাছে ইংরেজ কবি চ্যাটার্টনের গল্প শুনেছিলেন। কিশোর কবি চ্যাটার্টন প্রাচীন কবিদের ভাষা ও ছন্দের অনুকরণ করে রাউলি পোয়েমস নামে এক কবিতা গ্রন্থ প্রকাশ করেন। তিনি পুরনো হস্তলিখিত পুঁথি থেকে এই কবিতাগুলি সংগ্রহ করেন এবং এগুলি রাউলি নামে ব্রিস্টলের জনৈক অধিবাসীর লেখা বলে প্রচারও করেন। বহুদিন পর্যন্ত মানুষ বিশ্বাসও করে এই সত্যে। রবীন্দ্রনাথও কোমর বেঁধে নামলেন দ্বিতীয় চ্যাটার্টন হবার চেষ্টায়। প্রত্যাশামতো ভানুসিংহ ঠাকুর পদাবলীর প্রকৃত লেখক কে, এই নিয়ে সমসাময়িক কালে প্রচুর আলোচনাও হলো। তবে এটা ঠিক, অনেকেই বিস্ময়ের সঙ্গে প্রাচীন পদকর্তার পদ বলে স্বীকার করে নিলেন একে। বর্তমানে প্রচলিত ভানুসিংহ ঠাকুরের পদাবলী গ্রন্থে পরিণত রবীন্দ্রনাথের স্পর্শ আছে। পূর্বে লেখা বহু কবিতা বাদ দিয়ে এবং নতুন কবিতা সংযোজন করা হয়েছে এতে।
সঞ্চয়িতায় এর মধ্যে মাত্র 2টি কবিতা সংকলিত হয়েছে। প্রথমটি মরণ, যে কবিতাটি করি ও কোমলের যুগে লেখা, এবং পরের কবিতাটি হল প্রশ্ন। मरण रे तुहु मम श्याम समान, मेघ बरन तुझो मेघ जटा जुटो, रक्त कमल करो रक्त अधर पुटो, ताप विमोचन करुण कोर तब, मृत्यु अमृत करे दान तुहु मम श्याम समान। मरण रे श्याम तुहारी नाम, चिर विसरल जब निरदय माधव, तुहुन भोइबे मोई बाम, आकुल राधारी ज्योति जर जर, झरई नयन दौ अनुखन झर झर, तुहु मम माधव तुहु मम दोषर, तुहु मम ताप घुचाओ, मरण तु आओ रे आओ, भुज पाश तब लहो सम्मधई, आँखी पात मजु आशब मोदई, कोर ऊपर तुझ रोदई रोदई, नींद भरब शब देहु, तुहु नहीं बिसरबी तुहु नहीं छोड़बी, राधड़ी दय तू कबहु न तोड़बी, हियो हियो राखबी अनुदिन अनुखन, अतुलन तुहार लेह, दूर संगे तुहु बाँसि बजाउसी, अनुखन डाकुसी अनुखन डाकुसी, राधा राधा राधा। दिवस फुराओलो अबहुम जाओबो, बिरह ताप तब अबहु घुचाओबो, कुंज बाट पर अबहुम धाओबो, सब कुछ टुटोइब बाधा, गगन सघन अब तिमिर मगन हब, तरित चकित अति घोर मेघ रब, शाल ताल तरु शबयत बद शब, पंथ विजन अति घोर, एकली जाब तुझ भिसारे, जाक पिया तुहु कि भय ताहारे, भय बाधा सब अभय मूर्ति धरी, पंथ दिखायब मोर। भानु सिंह कहे छिए छिए राधा, चंचल हृदय तुहारी, माधव पुहु मम पियस मरण से, अब तुहु देख बिचारी। कौतुहु बोल बिमोई, हृदय माह मझु जागसी अनुखन, आँख ऊपर तुहु रचलहि आसन, उरुन नयन तब मरम संगे मम निमिखन अंतर होई, हृदय कमल तब चरण टलमल, नयन जुगल ममु छल छल छल, प्रेम पूर्ण तनु फूल के ढल ढल, चाहे मिलाए तोई, बांसुरी ध्वनि तू अमिय गरल रे, हृदय बिदारई हृदय हरल रे, आकुल काकले भुवन भरल रे, उतल प्राण उतरोई, हेरी हासी तब मधुरित धावलो, सुनई बाँसि तब पिक कुल गावलो, बिकल भ्रमर सम त्रिभुवन आओलो, चरण कमल जुग छोई, गोप बोध जन विकसित जौवन, पुलकित जमुना मुकुलित उपवन, नील नीर पर धीर समीरन, पलक प्राण मन खोई, तृषित आँखि तब मुख पर बिहरई, मधुर परश तब राधा शिहोरई, प्रेम रतन भरी हृदय प्राण लई, पद तले अपना थोई, कौतुहु सब जन पूछोई, अनुदिन सघन नयन जल मुछोई, जाछे भानु सब संशय घुचई,
জনম চরণ পর গোই। (1288 সালে প্রকাশিত হল সন্ধ্যা সঙ্গীত। এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ প্রথম গতানুগতিক কাব্য রচনার রীতির বন্ধন থেকে মুক্ত হলেন। তার কাব্যের এতদিনের অনুকরণ সর্বস্ব আঙ্গিক খসে পড়ল। একান্ত নিজের ছন্দে স্বাধীনভাবে নিজের ভাব ও কল্পনাকে তিনি রূপ দিতে আরম্ভ করলেন। এ সম্বন্ধে রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে বলেছেন, একটা স্লেট লইয়া কবিতা লিখিতাম। এমনি করিয়া দুটো একটা কবিতা লিখিতেই মনের মধ্যে ভারী একটা আনন্দের আবেগ আসিল। আমার সমস্ত অন্তঃকরণ বলিয়া উঠিল, বাঁচিয়া গেলাম, যাহা লিখিতেছি এ দেখিতেছি সম্পূর্ণ আমারই। এই স্বাধীনতার প্রথম আনন্দের বশে ছন্দবদ্ধকে আমি একেবারে খাতির করিয়া ছাড়িয়া দিলাম। বিহারী চক্রবর্তী মহাশয় তাহার বঙ্গসুন্দরী কাব্যে যে ছন্দের প্রবর্তন করিয়াছিলেন তাহা 3 মাত্রামূলক, তাহা দ্রুত বেগে গড়াইয়া চলিয়া যায়। একদা এই ছন্দটাই আমি বেশি করিয়া ব্যবহার করিতাম। ইহা যেন 2 পায়ে চলা নহে, ইহা যেন বাইসিকেলে ধাবমান হাওয়ার মতো। এইটেই আমার অভ্যাস হইয়া গিয়াছিল। সন্ধ্যা সঙ্গীতে আমি এই বন্ধন ছেদ করিয়াছিলাম। সুতরাং সন্ধ্যা সঙ্গীতের কাব্যমূল্য হয়তো বেশি নয়, কিন্তু এই কাব্যের মূল্য এখানেই। এতে রবীন্দ্রনাথ প্রথম তার আত্মশক্তির পরিচয় পেলেন। এখান থেকেই শুরু পরবর্তী নিজস্ব পথ চলা। সঞ্চয়িতায় সন্ধ্যা সঙ্গীতের মাত্র একটি কবিতা সংকলিত হয়েছে। কবিতাটির নাম দৃষ্টি। বুঝি গো সন্ধ্যার কাছে শিখেছে সন্ধ্যার মায়া, ওই আঁখি দুটি চাহিলে হৃদয় পানে মরমিতে পড়ে ছায়া, তারা উঠে ফুটি। আগে কে জানিত বলো, কত কি লুকানো ছিল হৃদয়ে নিভৃতে। তোমার নয়ন দিয়া আমার নিজের হিয়া পাইনু দেখিতে। কখনো গাওনি তুমি, কেবল নীরবে রহি শিখায়েছ গান। স্বপ্নময় শান্তিময় পূরবী রাগিনী টানে বাঁধিয়াছ প্রাণ। আকাশের পানে চাই সেই সুরে গান গাই একেলা বসিয়া। একে একে সুরগুলি অনন্তে হারায়ে যায় আধারে বসিয়া।